আমার বাবা তো ওই বলতে গেলে নিরক্ষরই বলতে হয় আর কি, তাই না? অশিক্ষিত নয়, কিন্তু নিরক্ষর ছিলেন আর কি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গল্পে গল্পে বাবা মার চ্যানেল থেকে আমি মোহাম্মদ আব্দুল সত্তার সবাইকে স্বাগত জানাচ্ছি। বাবা মার গল্প শোনার এবং বলার পথ চলায় আজ আমরা এমন একজন গুণী ব্যক্তিকে পেয়েছি, যিনি বাংলাদেশের একজন গর্বিত সন্তান, যিনি ব্যক্তিগত জীবনে বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন নির্বাহী পরিচালক ও বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনের প্রধান নির্বাহী হিসেবে দীর্ঘকাল কর্মরত ছিলেন। এছাড়া অর্থনীতির বিষয়ে তিনি অসংখ্য বই রচনা করেছেন, যেগুলা এশিয়া, ইউরোপ, আমেরিকা সহ অসংখ্য দেশে অনেক সমাদৃত এবং সুনামের সাথে ওনার বই সারা পৃথিবীতে এখনও পড়া হয়। এমনই একজন গুণী মানুষ সৈয়দ আশরাফ আলী স্যার। আজকে গল্পে গল্পে বাবা মার চ্যানেলে ওনাকে পেয়ে সত্যি আমরা ধন্য, গর্বিত। তো আমরা স্যারের কাছ থেকে ওনার কর্মময় জীবনে শৈশব কৈশোরে বাবা মার সাথে ওনার দিনগুলো কেমন ছিল, আমরা স্যারের কাছ থেকে সেই বিষয়ে কিছু কথা আমরা শুনবো। সাথে থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার কেমন আছেন আপনি? আল্লাহর ইচ্ছা ভালো আছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার। তো আমাদের এই গল্পে গল্পে পথ চলা এই চ্যানেলটি স্যার আপনার কাছে এসেছে আপনার জীবনে আপনার বাবা মার সাথে আপনার স্মৃতি রোমন্থন করার জন্য, স্মৃতিচারণ করার জন্য। তো নিশ্চয়ই আপনার এই সফলতার পেছনে সবচেয়ে বেশি দাবিদার অবশ্যই বাবা মা, উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর পৃথিবীতে বাবা মাই একমাত্র দাবিদার। তো স্যার আমরা বাবা মা সেই আপনার গর্বিত পিতামাতা সম্পর্কে আমরা কিছু জানতে চাই। আচ্ছা, ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ। আপনি আমার যে পরিচয় দিলেন বেশ বাড়িয়ে বলেছেন, আমি বলবো। তবে আমি আমার জন্ম হয়েছিল অনেক আগে, ব্রিটিশ আমলে বলতে পারেন। জি স্যার। 1940 সালে, দ্যাট মিনস 7 বছর আগে, দেশ বিভাগের 7 বছর আগে। তো আমি বলতে গেলে ব্রিটিশ আমলে জন্ম হয়েছিল, পাকিস্তান আমলে বেড়ে উঠেছি, কর্মময় জীবন করেছি এবং বাংলাদেশের আমলে এ পর্যন্ত টিকে আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ স্যার, আল্লাহর অনেক মেহেরবানি। আপনার মতো একজন গুণী লোক বাংলাদেশে আরো দীর্ঘদিন বেঁচে থাকবো, আমরা সেই দোয়া করি। বাংলাদেশে আবার কোন দেশের নাম পরিবর্তন হয় কিনা সেটা আল্লাহ জানে। কিন্তু অনেক ধন্যবাদ সাজানি। যাই হোক, শৈশবে আবার মনে পড়ে আমরা যখন জন্ম হয়েছে 7 বছর যখন আমি ব্রিটিশ আমলে ছিলাম, তো ত্রিকালদর্শী বলতে পারেন। অবশ্যই স্যার, এটা সৌভাগ্যবান। ত্রিকালদর্শী ব্রিটিশ, পাকিস্তান, বাংলাদেশ দেখেছি। ত্রিকালদর্শী তখন জন্ম হয়েছিল একেবারে অজপাড়া গয় বলতে পারেন, সভ্যতা থেকে 100 মাইল দূরে। স্যার আপনার জন্মস্থানটা কোথায়? একটু জন্মস্থান নড়াইলের ভিতরে, এখন লোহাগড়া থানার ভিতরে, আমডাঙ্গা গ্রামে, মধুমতি নদীর তীরে। চমৎকার জায়গা স্যার, মধুমতি নদী। অনেক কবিতা গল্প আছে মধুমতি। মোস্ট বিউটিফুল রিভার ইন দ্য ওয়ার্ল্ড, আই থিংক স্টিল ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল রিভার্স ইন দ্য ওয়ার্ল্ড। রাইট স্যার। আমি তো দুনিয়ার সব অনেক টেমস নদী দেখেছি, টাইবার নদী দেখেছি, ফ্রান্সের যে রাইন নদী দেখেছি দিল্লি। তার সাথে আমি একবার তুলনা করতেছিলাম যে আমাদের এই নদীটাই সবচাইতে সুন্দর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সেই নদীর কূলে আমাদের কাজ ছিল সাঁতার কাটা। নদীর এপার থেকে ওপর, বর্ষাকালে না, বর্ষাকালে তো পানি একবারে ভরপুর পানি থাকে। হ্যাঁ, বর্ষাকালে নয়। ও এপার ওপার পারিকে তো সাঁতার কাটে 1 ঘন্টা 2 ঘন্টা তো চলতো আর কি, গোসল করা থামতো না আর কি, চলতেই থাকতো। তো মা বাবার পর তো কন্ট্রোল ছিল না, আজকাল মধ্যে ঘরে আটকা রাখে না, সেরকম ছিল না। তারপরে আরো কাজের অনেক কিছু ছিল, হাডুডু খেলা, দাঁড়িয়া বান্ধা খেলা, ফুটবল খেলা, মাছ
মাছ মাছ মারা, তারপরে এই পাখির বাসা খুঁজে বেড়ানো, তাদের ডিম বার করা, জি। এই যত সব আজে বাজে কাজ আছে। দুষ্টামির মানে দুষ্ট শিরোমণি যাকে বলা হয় স্যার। আর এটা কিন্তু প্রাকৃতিক একটা স্টাডি, আমার মনে হয় মোর ইম্পর্টেন্ট দেন এই যে ছেলেদের আজকাল চেনে। মানে রোবোটিক ভাবে তাদেরকে বড় করা হচ্ছে হ্যাঁ। অনেকটাই। তো এটা আসলে এই কারণে মানুষকে আসলে পরিপূর্ণ মানুষ হতে হলে দে মাস্ট স্পেন্ড সাম টাইম ইন দ্য ভিলেজেস, বুঝলেন না? সেটা আমার মনে হয়। তো কাজেই আর তখন তো আপনি হয়তো বুঝবেন না, বিকজ ইউ আর ভেরি ইয়াং নাও, জি। যে ব্রিটিশ আমলে যখন ছিল তখন পড়ালেখার চল ছিল না। 1947-এ যখন ই হয় তখন পুরো ভারতে এডুকেশন লিটারেসি রেট ছিল 10%, অনলি 10%। এবং মাইন্ডেড দিস ইজ পুরো ভারতের। আর আচ্ছা, বাংলাদেশের দুটো স্পেকট্রাম আছে, একটা হচ্ছে কি হিন্দু এবং মুসলমান। জি। আমি আই হ্যাভ নো কমনওয়েলথ বায়াস আমার নাই, আচ্ছা। কিন্তু বিকজ অফ দ্য প্যাট্রোনাইজেশন অফ দ্য ব্রিটিশ, তারা যথেষ্ট সুবিধা পেয়েছিল, লেখাপড়া শিখতো। আমাদের এখানে তো মৌলবীরা বলতো যে ইংরেজি স্কুলে গেলে বাতিল হয়ে যাবে আর কি, বুঝছেন না? ইমান থাকবে না আর কি, ইমান থাকবে না। এমন থাকবে না। আবার মহিলাদেরকে শিক্ষার পড়ার জন্য তো মাস্টার লাগে, টিচার লাগে, বিল্ডিং লাগে, নাথিং, এর পয়সা কত রয়েছে। রাইট। জমিদাররা তাই খাজনা দিতে দিতে শেষ হয়ে যেত, চাকরি বাকরি নাই। তাছাড়া আর একটা জিনিস মনে রাখতে হবে, আমরা চাকরি পড়াশোনার অন্যতম উদ্দেশ্য তখনও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে, রাইট। চাকরি বাকরি একটা বড় বড় অধ্যায় জীবনের মানুষের। জি প্রতিষ্ঠা। জি। আমার মনে পড়লো শেক্সপিয়ার ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড। তার ইংরেজি ভাষায় 600-700 শব্দ সে যোগ করেছে, বাট হিজ ফাদার ওয়াজ ইলিটারেট। রাইট। তার পিতা ইলিটারেট থাকতে পারে, কিন্তু ছেলেপেলেরা ইলিটারেট থাকবে কেন? তারাও ইলিটারেট ছিল। রাইট। আপনি যদি গুগলে খোঁজ করেন দেখবেন দে ডিড নট কেয়ার ফর, বিকজ এলিজাবেথের সেই সময়, এলিজাবেথের মেয়েরাতে ওই পড়াশোনার জন্য চাকরি হতো না। কে বন্দুক চালাতে পারতো, কে তরবারি চালাতে পারতো, কে কতটা কূটনীতি করতে পারতো, তার উপর নির্ভর করে রাজকার্য মিলত আর কি। তো কাজেই পড়াশোনা এরকম আমার বাপ চাচাদের ভিতরে পড়াশোনার প্রবণতা ছিল না খুব একটা। প্রবণতা ছিল না। একজন চাচাই শুধু বেশ কিছুটা পড়াশোনা করছিলেন, আর বাপ চাচারা করে না। আর মা তো মেয়েদের তো পড়ালেখা করতে স্কুলে যেতে সিস্টেম তো জানাই ছিল ছিল না, না। গ্রামে ছিল। হয়তো শহরে কলেজে আমরা যখন পড়ছি তখন মেয়েদের দেখতে যে মেয়েরা কলেজেও পড়ে, আচ্ছা। বাগেরহাট কলেজে পড়েছে, ওয়ান অফ দ্য বেস্ট কলেজেস ইন ইস্ট পাকিস্তান দেন, পিসি কলেজ বাগেরহাট। এত 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 সব মানে প্রতিভাবান টিচার ছিল। ঢাকা ইউনিভার্সিটির ওইরকম হয়তো 5-7 জন ছিল, বেশিরভাগ অবশ্যই হিন্দু। আচ্ছা, তারা তখন তো হিন্দু বেশি আমরা ছিল। সেকেন্ড ইয়ারে যখন উঠে তখন আপনার ওই তারা ইন্ডিয়াতে চলে যায়। ইন্ডিয়াতে চলে যাওয়ার কারণ আছে, সেগুলো আর নাইবা বললাম। তারা ইন্ডিয়ায় চলে যায়, তো আমরা সেকেন্ড ইয়ার তাদের মিস করি। তো এ সম্পর্কে খুব ভালো ভালো বর্ণনা দিচ্ছে আপনার আব্দুল্লাহ আবু সাইদ। আব্দুল সাইদ স্যার। রাইট। হি ওয়াজ মাই ভেরি ক্লোজ ফ্রেন্ড, ক্লাসমেট। আমরা যাবো স্যারের কাছে, যাবো, কথা চলছে, ওনার সাথে দেখা করবো ইনশাল্লাহ। আছে আছে, সে আমার ঘনিষ্ঠতম বন্ধুদের ভিতরে একজন ছিল। এখন অবশ্য বয়স হয়ে গেছে, তো বয়স হয়ে গেলে কারেকশন আস্তে আস্তে ছোট দূরত্ব হয়ে যায়। রাইট। কথাবার্তা হয় মাঝে মাঝে এটা প্রোগ্রামে। তো সে একটা অ্যাকাউন্ট দিতে, ইংরেজি টিচার কেমন ছিল, ইকোনমিক টিচার কেমন ছিল। ইকোনমিক্স টিচার হচ্ছে ছিল সমাদদার বাবু, তার মতো টিচার আমি কোথাও দেখি, দেশে কিংবা বিদেশে। ইংরেজিতে পড়তো, আমরা কেবল গ্রামের থেকে ম্যাট্রিক পাস করে আসছি, আমাদের কাছে কোনো অসুবিধা হয়নি। মনে হচ্ছে গল্প বলতেছেন, রূপকথার গল্প। আই হ্যাভ নেভার সিন এনি টিচার লাইক হিম এনিওয়ার। তো ইংরেজিতে এরকম। আর তার বাবা ছিল ইংরেজিতে, আব্দুল্লাহ আবু সাইদের বাবা জি। ইংরেজি ভাষার ছিল প্রিন্সিপাল আজিমউদ্দিন সাহেব।
তো তারা আমার সেইখানে আমার একটা সুবিধা হয়। তো যাই হোক, এই কথা হয়তো অফলাইনে চলে যাচ্ছি। আচ্ছা, সমস্যা নেই স্যার, ভালো লাগছে। আচ্ছা, এরকম মাছ মাছ মারে পাখির পাটা খুঁজতে খুঁজতে বয়স হয়ে গেল। আচ্ছা আচ্ছা। পড়াশোনা গ্রামে একটা পাঠশালা ছিল, একজনের টিচার ছিল, আর নিচে বসে বসে পড়তে হতো মাটিতে। এটা বিরল দৃষ্টান্ত। পাঠশালা তো বাংলাদেশের পার্সপেক্টিভে এখন তো কেউ কল্পনাই করতে পারে না, বাচ্চারা বোঝেই না, স্বপ্ন। মাদুর বিছায় বসতে হতো, একখানা চেয়ার ছিল, মাস্টারের জন্য তার এক ঠ্যাং ভাঙা। জি জি জি। আর ওনার একটা ঠ্যাং বেকা। আচ্ছা। তো কাজেই খুড়া টিচার খুড়া হয়ে তো এই কিছুদিন পড়ছে, মায়ের কাছে কিছুদিন পড়েছি। আচ্ছা, মা ফর্মাল এডুকেশন ছিল না, কিন্তু ক্লাস 3 পর্যন্ত উনি পড়ার মতো বুদ্ধি সেটা উনি ওনার কাছে শিখেছি। তো যাই হোক, তো মার কথায় যখন আসলো তখন একটু বলে না হয় যে মার কোনো MBA ডিগ্রি ছিল না, MBBS ডিগ্রি ছিল না, ওনার কোনো চাইল্ড সাইকোলজি ডিগ্রি ছিল না, কিন্তু she had all this taken together. এখন যেমন যে আপনার কি নাম, পুলিশের আইজি একটা এরা ডিগ্রি নিয়ে আসছে, লেটারে ওনাকে এরকম 10টা ডিগ্রি দেওয়া যেতে পারে। ওনাকে কেন, আপনার মাকে কিংবা আপনার মাকে যাকে all women are equipped with the government, আল্লাহ তাআলা তাদের বিশেষ ক্ষমতা দিয়েছে। সুবহানাল্লাহ। না, ঠিক আছে। আল্লাহ তাআলা তাদের ডাইনে আপনি কথা যেহেতু ঠিক আছে, আপনি যেটা প্রশ্ন করেন আমি অপশন দেবো আপনাদের, আমাদের সাথে আমাদের যেটা অ্যাডভাইজার স্যার আছে। তো যাই হোক, তখন আবার মুসলমানদের ভিতরে একটা জাগরণ আসলো, জাস্ট কিছু লেখাপড়ার। 1935-এ যেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যাক্ট হলো, তখন থেকে আমাদের এই যে পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট পেতে হলো। ফজলুল হক সাহেব, সরওয়ার্দী সাহেব প্রাইম মিনিস্টার হলেন বাংলার, তখন থেকে মুসলমানদের লেখে পড়ার দিকে দিল। তো আমাদের যাতে চাচা বাবা ছিল, বললো যে তোরা তো ধামড়া বেটা ছেলেরা ঘুরে বেড়াচ্ছে, একটু পড়াশোনা তো করতে হবে। তো তা কি করা যাবে? তো কারো বয়স, আমার বয়স ছিল একটু কম, আর 8 বছর। আচ্ছা, খুবই ছোট। 8 বছর। আর কারো ছিল 9, 10, 12 পর্যন্ত ছিল। সব স্কুলে পাঠাই দিল 1.5 কিলোমিটার দূরে একটা হিন্দু এলাকায়। হিন্দু ছাড়া ওখানে হিন্দু গ্রাম আর কি, হিন্দু ছেলেবেলেদের জন্য পড়াশোনা ছিল, মুসলমানদের খুব কমে যেত। আমার বড় ভাইরা কিছু অবশ্যই পড়াশোনা শুরু করছে ওখানে। তো হেডমাস্টার বললো যে তুমি একদল এত লোক নিয়ে আসছো, 47 সালে তো একটু পাকিস্তান ভাব এসে গেছে। তো হেডমাস্টার সাহেব বললেন যে তুমি যিনি সাথে গিয়েছিলেন আর কি, আমাদের একটা টিচার রেখে দিলেন একটু এলএম দেওয়ার জন্য, লজিং মাস্টার হিসাবে। তিনি আমাদের লেবেং দিয়ে উনি পিটানোতে খুব উস্তাদ ছিলেন আর কি। সময় এটার একটা প্র্যাকটিস ছিল শাসন করার। জিটি মাস্টার ছিলেন, জিটি গুরু ট্রেনিং মাস্টার। আচ্ছা আচ্ছা। মানে ম্যাট্রিক পাস লাগতো না, গুরু ট্রেনিং করতে। তো উনি আমাদের কানে ধরে, হাতে ধরে নিয়ে স্কুলে হাজির করলেন। আচ্ছা। তো স্কুলের হেডমাস্টার ছিলেন বিজুভূষণ বাবু। তিনি বললেন তুমি এইসব নিয়ে আইছো কি? এরা তো ধামড়া হয়ে গেছে। তো ওর ভিতরে আমি একটু ছোট ছিলাম আর কি। যাক,
সবাইকে গড়াতে ক্লাস 3-তে ভর্তি করে নিল, একেবারে 1-2 বাদে আছে। এখন তো মার্শাল্লাহ অনে উঠতে লাগে 3 বছর। তারপরে আমার- নার্সারি, তারপর আমার নাতনি আছেন, তিনি হচ্ছেন এখন সেরা বিজ্ঞ মানুষ, তার আনি নিয়ে আজকে 8 বছর হয়েছে ওনার বয়স। ও- ওনার বয়স হয়েছে 8 বছর। তাকে আনলে দেখতে পারতেন যে কি জিনিস। থাকলে ভালোই হতো স্যার, ওর অংশ নিয়ে নিত আমাদের। ওদের কাছে আমরা কিছুই জানি না। কি জিনিস। আমাদের তুমি এটা জানো না, ওইটা জানো না। সে ক্লাস 1-এ উঠলে তার আম্মা বলছে তোমার এখন দায়িত্ব পড়ে গেল ক্লাস 1-এ পড়তে হয়, 1-এ উঠতে হয়। উঠে গেছে, তো সে বলে তোর এত 3 বছর কি কোচিং করলাম। বুঝলেন, তাকে 3 বছর কি কোচিং করলাম, কিন্তু কত বড় কথা আমি সহজে অনেকে বুঝবে না। আমরা বুঝি যে কেন খামাখাই শিশু ক্লাস এই করে এই করে গেলে কোনো ইউজলেস অনেক সময়। আমেরিকাতেও এসব করে টোরে না আর কি, এগুলো সব পয়সা ইনকামের একটা রাস্তা আর কি। আমি কিছুটা লিখেছি আপনার কাছে, দেয় নেই বোধ হয় এখনো জি। এ সম্পর্কে। তো সেখানে একটু মজার মজার কিছু কাহিনী আছে, আমি অ্যাড করে দিচ্ছি। আমি অবশ্যই স্যার। বুঝি ও বললো যে এত হয় না, কয় যে স্যার আপনি তো এটা বুড়ো হয়ে যাচ্ছে, এটা অনেক পড়ে অতে অজাগার সারাতে আমটি আমি খাবো পড়ে এই সমস্ত পড়লে খাবো, এদের দেন না একটু কিছু কিছু পড়াশোনা অবশ্য ছিল সবাই, আচ্ছা আচ্ছা। ওই খোলা মাস্টার কাছে এখানে এখানে। তো ঠিক আছে নে। তো ওখানে আবার একটা সমস্যা হলো বয়সে নিয়ে, বয়স কার কত, বয়স তো কার কত কেউ কেউ জানে না। জানেও না। তো আন্দাজে বলে যে চাচা বাবা যেই যেতে গেছে, ওই যে অমুক বছর ঝড় হয়েছিল সেই বছর তার জন্ম হয়েছে, তার আগে। আর একটা আছে যেটা বলা হয় যে আমি যে বছর বিড়ি ধরছি সেই বছর তার জন্ম হয়েছে। যে বছর থেকে কি ধরছে, এখন মাস্টার মশাই তো হাত মাথায় আছে। তিনি অঙ্ক খুব আরম্ভ interesting। করেছেন একটু। তারপরে বললেন কি যে ঠিক আছে সবাই জানুয়ারি মাসের 1 তারিখে। এটা কিন্তু গল্প হলেও আসলে বাস্তবে তাই। ঢাকা ইউনিভার্সিটিতে রিসেন্টলি একটা সার্ভে চালু করা হয়েছে, দেখা যাচ্ছে 36% জন্ম হয়েছে জানুয়ারি মাসে, আচ্ছা আচ্ছা। বুঝছেন না? তো যাই হোক, সেই যুগে আমাদের জন্ম, সেখানে মুসলমানদের পড়াশোনার সুযোগই ছিল না, সুযোগ ছিল না। কয়েকটা হাই স্কুল ছিল, সেখানে আমি বলতে চাই না যে এই যে মুসলমানদের পাত্তা হতো না। একজন আমাদের গ্রাজুয়েশন ছিল, তার অনেক কষ্ট করে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়াশোনা করতে হতো আর কি। একটা স্কুলের নাম করা স্কুল ছিল, বুঝলেন? তো যাই হোক, সেটা সময়ের ব্যাপার। আই হ্যাভ নো ফিলিং অ্যাবাউট কমিউনাল ফিলিং। আমার বাবারও ছিল না। না থেকে আমার বাবা তো ওই বলতে গেলে নিরক্ষরই বলতে হয় আর কি, তাই না? অশিক্ষিত নয়, কিন্তু নিরক্ষর ছিলেন আর কি।